রাজনীতি হচ্ছে ঠান্ডা মাথার খেলা। মাথা গরম করে আর যাই হোক, রাজনীতিটা করা যায় না। তবুও প্রকৃতির সাথে পাল্লা দিয়ে গরম বাড়ছে এবারে লোকসভা নির্বাচনে অংশ নেওয়া বেশ কিছু নেতাদের। আজই এই গরম মেজাজের প্রার্থীদের নিয়েই হবে ভোটের হাওয়া অনুষ্ঠান। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালে প্রভাতী অনুষ্ঠান ভোটের হাওয়া। খুব দুর্ভাগ্যজনক ভাবে একটা খবর এলো, সেটা হচ্ছে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন এক মহিলা। রাজ্যপালের বিরুদ্ধে, যদিও আইনিভাবে তিনি ধরাছোঁয়ার বাইরে, তার বিরুদ্ধে মামলাও রুজু করা যাবে না, কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে এই রকম একটা অভিযোগ আসা নিঃসন্দেহে সারা দেশের পক্ষে লজ্জার। যিনি সাংবিধানিক প্রধান এই রাজ্যে, তাঁর সম্বন্ধে এ ধরনের কথা আমাদের কানে বড্ড পীড়া দেয় এবং মনেও ব্যথা দেয়। এই কারণে বলছি, রাজ্যপাল এই রাজ্যের সাংবিধানিক প্রধান। যদিও এটা কোনো নির্বাচিত পদ নয়, এটা মনোনীত পদ। তিনি চাকরি করেন মাত্র 5 বছর মেয়াদের তার চাকরি, এবং প্রভুদের খুশি করতে পারলে তারা কেউ রাষ্ট্রপতি হয়ে যান, কেউ বা রাজ্যপাল পদে এক্সটেনশন পান, অন্য রাজ্যে চলে যান। আর রাজ্যপাল পদটা হচ্ছে এমন একটা পদ, যে পদটা ব্যয়ভার বহন করতে হয় রাজ্য সরকারকে। এই যে ধরুন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল ধর্মতলার বুকে কয়েক একর জমি নিয়ে বসে আছেন, তার ঠাকুর চাকর ড্রাইভার সব নিয়ে একটা বিরাট কর্মযজ্ঞ। কয়েক হাজার মানুষ কাজ করেন এই রাজ্যপালকে কেন্দ্র করে, এবং এই রাজ্যপাল পোষা মানে সাদা হাতি পোষা। রাজ্যপালের বিলে সই করা ছাড়া রাজ্যপালের কি কাজটা আছে? এবং সেক্ষেত্রেও রাজ্যপালেরা বিভিন্ন সময় বিভিন্ন রকম টালবাহানা করেন। সেই রকম একটা পদে থাকা মানুষ, যিনি মানুষের ভোটে নির্বাচিত নন, সেই রকম একটা মানুষ, তিনি মন মর্জি মাফিক চলেন, প্রভুদের ইচ্ছা অনুযায়ী চলেন। রাজ্য সরকার যদি বিরোধী দলের হয়, প্রভুদের বিরোধী দলের হয়, তাহলে তিনি মন মর্জি মতন রাজ্য সরকারকে হেনস্থা করতে ছাড়েন না। এর আগে জগদীপ ধনখড়কে দেখেছি, কেরালার রাজ্যপালকে দেখছি, তামিলনাড়ুর রাজ্যপালকে দেখছি। আসলে যেখানে যেখানে বিজেপি বিরোধী দল আছে, সেখানকার রাজ্যপালেরা বিমাতৃসুলভ আচরণ করছেন সেখানকার সরকারের সাথে। আমাদের এখানকার রাজ্যপালও তাই। বহু বিল তিনি সই না করে আটকে রেখেছেন। হাওড়া বালি পৌরসভার ভোট হচ্ছে না, রাজ্যপাল সই করেননি বলে। এই রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আমাদের নিঃসন্দেহে পীড়া দিয়েছে। কিন্তু আর একটা জিনিস আমাদের খুব কষ্ট দিচ্ছে, সেটা হচ্ছে এই নেতারা মেজাজ হারিয়ে ফেলছেন। বহু নেতাকে দেখছি, তারা মেজাজ হারাচ্ছেন। কেন মেজাজ হারান নেতারা এই ভোটের মুখে? এই সময় তো সবচেয়ে বেশি মাথা ঠান্ডা রাখা উচিত। কেন হারান? আমরা বিভিন্ন নেতাকে দেখছি মেজাজ হারান। মেজাজ হারানোর পেছনে কারণ হচ্ছে যে একটা অস্থিরতা কাজ করছে এবার কিন্তু ভোটে। নির্বাচনটা কিন্তু এইবার আর 5টা নির্বাচনের মতন হচ্ছে না। কেন হচ্ছে না এটা বলি। কারণ প্রত্যাশার পারদ সবার তুঙ্গে। তৃণমূল ভাবছে আমি 35টা পাবো, বিজেপি ভাবছে আমি 35টা পাবো, কংগ্রেস বাম জোট ভাবছে আমরা অন্তত 5টা পাবোই। সবার প্রত্যাশার পারদ তুঙ্গে। কিন্তু ভোট অঙ্ক বলছে অন্য কথা। ভোট যেদিকে গড়াচ্ছে, তাতে আশাহত হচ্ছেন অনেকেই। হয়তো কেউ 35-এর যে সংখ্যা, সেই সংখ্যায় কেউ পৌঁছবেন না। হয়তো তৃণমূল 30-এ আটকে যাবে, 32-এ আটকে যাবে, এরকম হতে পারে। আর বিজেপি তো দুরাশা করছে তারা 35-25টা আসন পাবে। তারা ডবল ডিজিটে পৌঁছবে কিনা এই নিয়ে সন্দেহ আছে। এইসব জায়গা থেকেই কিন্তু নেতারা, প্রার্থীরা, তারা মেজাজ হারাচ্ছেন, খিটখিটে হয়ে পড়ছেন। আমি আপনাদের কয়েকটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। অধীর চৌধুরী, তিনি যেভাবে মেজাজ হারাচ্ছেন, যেভাবে তিনি আচরণ করছেন উন্মত্তের মতো, তাতে পরিষ্কার যে তার পায়ের তলার জমিটা সরে গিয়েছে। ইরফান পাঠান তার রাতের ঘুম কেড়ে নিয়েছে, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। ভোটে কি হবে সেটা পরে দেখা যাবে, 4 তারিখে আমরা জানতে পারবো, চৌঠা জুন। কিন্তু ভোটের হাওয়া আমরা যেমন বুঝতে পারি, আমাদের দর্শকেরা আপনারা যেমন বুঝতে পারেন,
ভোটের হাওয়া কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারেন প্রার্থীরাও। কারণ প্রার্থীরা, মানে আমরা যত সার্ভে করি, সমীক্ষা করি না কেন, প্রার্থীরা কিন্তু তার থেকে অনেক বেশি সমীক্ষা করেন। প্রচার করতে করতে, মানুষের সাথে কথা বলতে বলতে, হাত জোর করে গাড়ির ওপর দাঁড়িয়ে আছেন, কিন্তু তারা চোখ মুখ লক্ষ্য করেন, মানুষের মন কোন দিকে, বোঝার চেষ্টা করেন। এটা তো একটা সাইকোলজিক্যাল গেমও বটে। এইটা কিন্তু তারা করে। এবং এইখান থেকেই অধীর চৌধুরী বুঝতে পারছেন তার প্রতি জনসমর্থন অনেকটাই নেমে গিয়েছে। কারণ গত বিধানসভা নির্বাচনে এই যে বহরমপুর আসনটা, এখানে 7টা বিধানসভা, তার মধ্যে একমাত্র বহরমপুর বিধানসভাটা জিতেছিল ভারতীয় জনতা পার্টি। আর বাকি সব কটা বিধানসভা জিতে নিয়েছিল তৃণমূল কংগ্রেস। অর্থাৎ বিধানসভা ওয়াইজে মানে এখানে নিশ্চিত হারছেন অধীর চৌধুরী। এবং তৃণমূল কংগ্রেস একখানা ট্রাম্প কার্ড খেলেছে। ট্রাম্প কার্ড কি? তারা গুজরাট থেকে উড়িয়ে এনেছে ইরফান পাঠানকে। বলা হচ্ছে তিনি বহিরাগত, তিনি গুজরাটি। হ্যাঁ, ঠিক, তিনি গুজরাটি, কিন্তু লোকসভা নির্বাচনে এই মানে বহিরাগত তত্ত্বটা খাটে না। কারণ কি? এটা দেশের নির্বাচন। আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে, তবে ছোট্ট একটা 40 সেকেন্ডের বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বা কিনি। আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম, সুন্দরিনী। সুন্দরিনী, 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 সুন্দরিনী। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান ভোটের হাওয়া। গরম যত বাড়ছে, নেতাদের মেজাজও কিন্তু ততটাই গরম হয়ে পড়ছে। বিভিন্ন নেতারা মেজাজ হারাচ্ছেন। মেজাজ হারানোর পেছনে যেটা মূল কারণ, কারণ ভোটের সময় প্রত্যেকেই মেজাজ ঠান্ডা রেখে, মাথা ঠান্ডা রেখে জোর হাত করে মানুষের কাছে পৌঁছতে হয়। সাংবাদিকদের সাথে ভালো ব্যবহার করতে হয়। শুধু তাই না, মানে যাকে মানে গাধা বলতেন নেতারা, তাকেও কিন্তু বাবা বলে সম্মান জানাতে হয়। এটা ভোটের দায়বদ্ধতা। তারপরেও বেশ কিছু নেতা কিন্তু মেজাজ হারাচ্ছেন। আমরা অধীর চৌধুরীর কথা বলছি। অধীর চৌধুরীকে যেভাবে মেজাজ হারাতে দেখছি, এই মেজাজে অধীর চৌধুরীকে দেখিনি। এমনি তিনি খানিকটা শর্ট টেম্পার্ড, এর মধ্যে কোনো ভুল নেই, এটা তার চারিত্রিক বৈশিষ্ট্য। কিন্তু ভোটের সময় তিনি কখনো সাংবাদিককে বুম ছুড়ে দিচ্ছেন, কখনো তিনি মানে এমন কিছু কথা বলছেন যেটা তার দলের লাইনই না। যেমন তিনি বলছেন যে তৃণমূলকে ভোট দেওয়ার চেয়ে বিজেপিকে ভোট দেওয়া ভালো। তারপরে সেই ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে আবার কিছু ভুলভাল কথা বলছেন। এইগুলো হচ্ছে একটা হেরে যাওয়ার আশঙ্কা, পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার আশঙ্কা। সেইখান থেকেই কিন্তু এরকম আচরণ করছে। অভিজিৎ গাঙ্গুলির কথায় আসবো। অভিজিৎ গাঙ্গুলি বিজেপির এখনকার ব্লু আইড বয়। অভিজিৎ গাঙ্গুলি মানে তিনি কিন্তু মেজাজ হারিয়ে ফেলছেন অকারণে। আমরা নিজেরা, আপনারা জানেন, আমরা দেখিয়েছি, দুবার তমলুক সমীক্ষা করতে গিয়েছিলাম। দুবার না, রাদার 3 বার। 4 মাস আগে একবার গিয়েছিলাম, ভোট চলাকালীন দুবার গিয়েছি। আমরা সমীক্ষাটা করতে গিয়েছিলাম। আমরা সমীক্ষা করতে গিয়ে যা পেয়েছি সেটা কিন্তু শুনলে আপনার চোখ কপালে উঠবে। সত্যি মিথ্যে জানি না, কিন্তু বিজেপির সমর্থকেরা, বিজেপির যারা হয়ে কাজ করছেন, তারা বলছেন অভিজিৎ গাঙ্গুলি রোদে বেরোতে চাইছেন না। তিনি রাগে মন্দিরের মধ্যে মালা ছিঁড়ে ফেলছেন, মেজাজ হারিয়ে অসংলগ্ন কথা বলছেন, কর্মীদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন। সাধারণ মানুষও ছেড়ে দিন, তিনি গরমে প্রচারের গাড়ি থেকে নামতে চাইছেন না। এমনকি প্রচার যে গাড়িতে করে তিনি করছেন, যে গাড়ি তিনি ব্যবহার করছেন, সে গাড়ির এয়ার কন্ডিশনারের হাওয়া বাইরে বেরিয়ে যাবে বলে তিনি গাড়ির কাঁচটুকুও নামাচ্ছেন না বলে ওখানকার মানুষ জানিয়েছেন। এটা হচ্ছে বাস্তব সত্য। এইরকম বাবুগিরি করে আর যাই হোক সাংসদ হওয়া যায় না। সাংসদ মানে যে মানুষ সাংসদ হওয়ার আগেই এই লাট সাহেবীপনা দেখাচ্ছে, তাদেরকে মানুষ কি ভোট দিতে পারে? এই মানুষ ভোটে জেতার পর মানুষকে পরিষেবা দেবে? যে মানুষ ভোট চাইতে মানুষের কাছে যেতে চাইছে না, সে মানুষ ভোট দেওয়ার পর মানুষকে কি পরিষেবা দিতে পারবে? এবং এটা প্রথম দিকে তার বডি ল্যাঙ্গুয়েজ ছিল একরকম, প্রথম দিকে তার কথাবার্তা ছিল অন্যরকম। যত
ভোটের দিন ঘনিয়ে আসছে তত কিন্তু মেজাজ হারাচ্ছেন এই অভিজিৎ গাঙ্গুলি। এবং তিনি এমন কিছু কথা বলছেন যেটা দেখে মনে হচ্ছে আজও তিনি বিচারকের আসনেই আছেন। সেই প্রভু সুলভ কথাবার্তা, সেই মাতব্বরি মার্কা কথাবার্তা, সাধারণ একদম মাটির মানুষ হয়ে কথাবার্তা তার মুখে আমরা শুনতে পাচ্ছি না। এটা হয় তার ঔদ্ধত্য, আর না হয় হেরে যাওয়ার আশঙ্কা। তিনি ভরসায় আছেন শুভেন্দু অধিকারী কি করবে। শুভেন্দু অধিকারী মঞ্চে হাত তুললে তবে তিনি হাত তোলেন, শুভেন্দু অধিকারী মঞ্চে হাত জোড় করলে তবে তিনি হাত জোড় করেন। এইসব ভিডিও চলছে সোশ্যাল মিডিয়ায়, আমরা দেখছি। শুভেন্দু অধিকারী কি করবেন তার ভরসায় তিনি বসে আছেন। শুভেন্দুর আলোকিত হতে চাইছেন তিনি, অর্থাৎ ওই চাঁদের মতন নিজস্ব কোনো আলো নেই। এই মানুষ ভোটে জিতে শুভেন্দু অধিকারীর ওপর ডিপেন্ড হবে। তো শুভেন্দু অধিকারীর উপর যদি ডিপেন্ডই হয় তাহলে শুভেন্দু অধিকারীকেই মানুষ সমর্থন করবে, তাকে কেন দেবে? আর শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতার যে দায়ভার সেটা সামলে কতটা তিনি অভিজিৎ গাঙ্গুলিকে সহায়তা করবেন সেই তো প্রশ্ন চিহ্নও আছে। মানুষ কিন্তু এটা নিয়ে ভাবতে শুরু করেছেন। আর এই মানুষের ভাবনা প্রতিফলিত হচ্ছে কিন্তু মানুষের চোখে মুখে। আর এই চোখ মুখ দেখেই খানিকটা আশঙ্কায় অভিজিৎ গাঙ্গুলি। প্রার্থী না হয়েও কিন্তু বিজেপির একমাত্র সবেদন নীলমণি শুভেন্দু অধিকারী মেজাজ হারাচ্ছেন। মেজাজ হারাচ্ছেন তৃণমূলের কুণাল ঘোষ। আপনারা দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারীর বডি ল্যাঙ্গুয়েজ বা সাম্প্রতিককালে কুণাল ঘোষের যে কথাবার্তা, সেগুলো মোটেও মানে শুভেন্দু অধিকারী এবং কুণাল ঘোষ সুলভ লাগছে না। কারণ দুজনেই অসাধারণ বক্তা, দুজনেই কিন্তু অত্যন্ত ভালো বলেন, কিন্তু তাদের কথাবার্তায় তাদের এই ভালো বলাটা দেখা যাচ্ছে না। কুণাল ঘোষ আহত হয়েছে, তাকে দল পদ থেকে সরিয়ে দিয়েছে। আহত হতেই পারে, তিনি মুখে বলছেন আমি পদে নয় পথে আছি, সব ঠিক আছে, কিন্তু তারপরেও তিনি বিভিন্ন বিবৃতি দিয়ে যাচ্ছেন। এটা নিশ্চয়ই কাম্য নয়, তৃণমূলের পক্ষেও নয়, সাধারণ মানুষের পক্ষেও নয়। এইবার ঘটনা হচ্ছে শুভেন্দু অধিকারী কথা। তার মেজাজ হারানোর দৃশ্য আপনারা বিভিন্ন চ্যানেলে দেখতে পাচ্ছেন, বিভিন্ন ফুটেজে দেখতে পাচ্ছেন। তিনি যে কথাবার্তা বলছেন সেই কথাবার্তাগুলো মোটেও একটা সুস্থ মস্তিষ্কের মানুষ বলতে পারে না। ভাইপো ভাইপো করে উন্মাদ হয়ে যাচ্ছেন, কখনো তিনি অসংলগ্ন আচরণ করছেন। এটা দেখে বোঝা যায় যে তার উপর যে একটা বিরাট প্রেসার আছে কেন্দ্রীয় বিজেপি থেকে, যে অন্তত 25টা আসন জিতে দেখাতেই হবে। এই প্রেসারটা তিনি নিতে পারছেন না, নার্ভ ফেল করছেন। বনগাঁ বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর আর যথারীতি মেজাজ হারাচ্ছেন দিলীপ ঘোষ। শান্তনু ঠাকুর মেজাজ হারাচ্ছেন কেন? কারণ শান্তনু ঠাকুর নিজের মুখে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মতুয়াদের, যে তোমাদের নিঃশর্ত নাগরিকত্ব দেব, তোমরা আমাকে ভোট দাও। মতুয়ারা ভোট দিয়েছেন, বিধানসভাতেও দিয়েছেন। তারপরে কি দেখা গেল? সিএএ লাগু করার পর নাগরিকত্ব পেতে হলে অনেক শর্ত পালন করতে হবে। আর যে শর্ত পালন করা একজন নাগরিকের পক্ষেও সম্ভব না, একজন মানুষের পক্ষেও সম্ভব না। এবং তিনি মাঝে মাঝে এমন কিছু কথা বলছেন, 7 দিনের মধ্যেই নাগরিকত্ব দেব, তারপর বলছেন আমি নাগরিকত্বের জন্য আবেদন করব। তিনি আবেদন করেননি। কারণ এটা বলছি, মানে একটা সূত্র থেকে জানা গিয়েছে পশ্চিমবাংলা থেকে নাকি একজনও সিএ এর জন্য আবেদন করেননি। তিনি নিজেই নাগরিকত্বের জন্য আবেদন করছেন। তিনি যখন বলছেন আমি নিজে নাগরিকত্ব আবেদন করব, তার মানে তিনি নাগরিক নন, তাই আবেদন করবেন। আর নাগরিক না হয়ে তিনি ভোটে জিতে দেশের জাহাজ প্রতিমন্ত্রী হলেন কি করে? প্রশ্নচিহ্ন উঠবে। এই সব মিলিয়ে তিনি ঘেটে গিয়েছেন। এই যে ঠাকুর বাড়ির বড় মার যে ঘর, বড় মার যে দালান, সেটা দখল করার পিছনে কারণ কি? এতদিন তো তিনি দখল করেন, এখন তার মনে হয়েছে তার পূর্বসূরির ঘর তাকে নিতে হবে। অথচ ওই ঘরটা মমতা বালা ঠাকুরের কাস্টডিতে ছিল। তিনি জোর করে সংবাদ শিরোনামে আসলেন, তালা ভেঙে ঢুকলেন। এটা অন্যায়, তালা ভেঙে ঢোকা। আইন নিজের হাতে নেওয়াটা মোটেও ঠিক কাজ নয়। এগুলো কেন করছেন? এই অসংলগ্ন আচরণ, অসংলগ্ন কথাবার্তা কেন? তার কারণ একটাই, তিনি বুঝতে পারছেন মতুয়া ভোট আর তার সাথে নেই। আর এই আশঙ্কা থেকেই কিন্তু অসংলগ্ন আচরণ শুরু করেছেন, অসংলগ্ন কথা বলছেন, মেজাজ হারাচ্ছেন। আর দিলীপ ঘোষের মেজাজ নিয়ে বলার কিছু নেই, তিনি বরাবরই মেজাজি লোক, আপন মেজাজে চলেন। মানুষটি কথাবার্তা আপনার খারাপ লাগলো, কিন্তু তিনি পার্টির জন্য একেবারে 100% ঠিক লোক। সেই পার্টি ওনাকে মেদিনীপুর, যে মেদিনীপুর তিনি মাটি কামড়ে পড়ে রইলেন, সেই মেদিনীপুর থেকে তুলে মানে অনেকটা অনেকটা খারাপ আসন দুর্গাপুরে পাঠিয়ে দিলেন, বর্ধমান দুর্গাপুরে পাঠিয়ে করলেন। যে মানুষ দীর্ঘদিন ধরে, তিনি যখন রাজ্য সভাপতি ছিলেন, তারপরে যখন তার পদ চলে যায়,
সেই দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত তিনি মেদিনীপুরটাকে ভালো করে কিন্তু তৈরি করেছিলেন। তার ফসল খেতে চলে গেলেন অগ্নিমিত্রা পল। অনেকে বলছে এগুলো শুভেন্দুর কারসাজি, জানি না কার কারসাজি, কিন্তু যাই হোক, শুভেন্দু হয়তো চাইছেন না যে আরএসএস এর লোকজন যেমন দেবশ্রী চৌধুরী, দিলীপ ঘোষ, এরা ফের টিকিট পেয়ে ক্ষমতাশালী হোক। এটা হয়তো শুভেন্দু নাও চাইতে পারেন, এরকমটা অনেকে মনে করছেন, ঠিকই হতেও পারে, নাও হতে পারে, এটা আমরা শিওর করে বলছি না। তবে হ্যাঁ, দিলীপ ঘোষ কিন্তু স্বমেজাজে আছে। কুকথা তার ঝুড়ি নেই ভারতবর্ষে কেউ। তিনি যে ধরনের কুকথা বলতে পারেন আর কেউ বলতে পারেন না। তাই তিনি মেজাজ হারিয়ে বলছেন না মানে সচেতন মনে বলছেন, এটা বোঝা যাচ্ছে না। তবে বাম এবং তৃণমূল নেতাদের কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা কুলকুল লাগছে। এর পেছনেও কারণ আছে। কারণ তৃণমূল নেতারাও প্রচারে গিয়ে দেখতে পাচ্ছেন মানুষের প্রতিক্রিয়া, আর বামেরাও দেখতে পাচ্ছেন। এই বাম এবং তৃণমূল নেতারা তারা মনে করছেন তারা আগের চেয়ে অনেকটা ভালো ফল করবে। সেইখান থেকেই তাদের মেজাজ ঠান্ডা। এখনো পর্যন্ত মেজাজ হারিয়ে এই বাম এবং তৃণমূল নেতাদের কাউকে কিন্তু মেজাজ হারাতে আমরা দেখিনি। মানে ব্যতিক্রম কুণাল ঘোষ। কুণাল ঘোষ যদিও এখনো দলের পদে নেই, তবু তাকে নিয়ে আলোচনা করলাম, গতকাল রাতেও আলোচনা করেছি। আপনাদেরকে ধন্যবাদ জানাবো একটাই কারণে, কারণ আপনারা বহু মানুষ আমাদের মান্থলি সাবস্ক্রিপশন নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন। এই চ্যানেলটা আপনাদের, এই চ্যানেলটা আপনারা চালান। আপনাদের মধ্যে বহু মানুষ আমাদের 100 বা তার বেশি অ্যামাউন্ট এই 9830075869 এই নাম্বারে গুগল পে, জিপে, ফোনপে ইত্যাদি করে পাঠাচ্ছেন, এবং এই পাঠানোর ফলে আমাদের চ্যানেল চালাতে যথেষ্ট সহায়তা হচ্ছে। আমরা কিন্তু এই চ্যানেলটা আপনাদের জন্যই চালাতে পারছি, এর মধ্যে কোনো ভুল নেই। যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে চান তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। আর যারা মান্থলি সাবস্ক্রাইবার হয়ে আমাদের পাশে থাকতে চান 100 বা তার বেশি দিয়ে, তাদেরকে অনুরোধ করব 9830075869 এই নাম্বারে ফোনপে, গুগল পে, জিপে যা হোক একটা কিছু পাঠিয়ে দিন। আর যদি সেটা না পারেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের দরকার হয়, তাহলে এই নাম্বারে ফোন করুন 9830075869। আমরা বলে দেবো ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলটা। যারা বিজ্ঞাপন দিয়েও থাকতে চান তারাও এই নাম্বারে ফোন করতে পারেন, যে কোনো সময় নয়, 10টা থেকে 2টোর মধ্যে। সকলকে অনুরোধ করব, ফোন যখন করবেন সকাল 10টা থেকে 2টোর মধ্যে করুন। কারণ আমাদের সারাদিন প্রচুর কাজ করতে হয়। এই সারাদিন যদি ফোন ধরি, কাজটা করবো কখন? অনেকে মাঝরাতেও ফোন করছেন, এটা কাম্য নয়। আপনারা ফোন করুন, অবশ্যই ফোন করুন, কিন্তু সকাল 10টা থেকে 2টোর মধ্যে। তারপরে আমাদের মার্জনা করবেন। যাই হোক, আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করবো না, দেখা হবে রাত 8টায়। আর আরো নতুন কিছু অনুষ্ঠান নিয়ে আসবো আজ রাত্রেই। সকলে ভালো থাকবেন। নমস্কার।